হ্যালো এভরিওয়ান, অঙ্ককুঠিরে আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে কম্পাউন্ড ইন্টারেস্টে এমন একটা টপিক আলোচনা করব যেটা পাই লেটেস্ট রেলের সমস্ত শিফটেই এই প্রশ্নটা আসছে। প্রশ্ন তোমায় কী বলছে, দ্বিতীয় বছরে একটা সুদ তোমায় বলে দেবে। ধরো এখানে এক্স টাকা বললাম এবং তৃতীয় বছরে একটা সুদ তোমায় বলে দেবে, সাপোজ ওয়াই টাকা। তাহলে যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত সেটা তোমায় জিজ্ঞাসা করবে। এটা কিন্তু এখন লেটেস্ট প্যাটার্নের প্রশ্ন আসছে, তাই এই ধরনের প্রশ্ন খুব ইজি এবং বেস্ট মেথড কী হবে সেটা এই ভিডিওটাতে আলোচনা করা হবে। ভিডিওটা হয়তো বেশি বড় হবে না, তাই দেখতে পারো, বেশি তোমার কোনো ক্ষতি হবে না, বরং তুমি লাস্টে থ্যাংক ইউ জানিয়ে যাবে আশা করি, কারণ এমন সুন্দর একটা মেথড তোমায় বলবো। চলো দেখো। আচ্ছা, দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ আমি ধরে নিলাম কিছু একটা টাকা এ টাকা। তাহলে তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ তো কি এ টাকা হবে না? এটা যদি এ টাকা তখন হতো, যদি এটা সরল সুদ হতো তাহলে অবশ্যই কিন্তু দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ মানে সরল সুদ এ টাকা হতো, তৃতীয় বছরের সরল সুদ এ টাকা হতো। কিন্তু যেহেতু এটা চক্রবৃদ্ধি সুদ মানে সুদের ওপর আবার সুদ হবে, তাহলে এই আর কত অ্যাড যাবে, মানে এ টাকা তো হবে, এর সাথে আরও কিছু সুদ অ্যাড হবে। সেটা কি অ্যাড হবে? সেটা যে দ্বিতীয় বছরের সুদটা আছে না, তার আরও 1 বছরের সুদ অ্যাড হবে। তাহলে যদি আমরা জানি যদি R% হারে পি টাকার টি বছরের সুদ হয়, তাহলে সেই সূত্রটা হয় কি PR/100, এটা আমরা জানি। তাহলে আমরা এ টাকার 1 বছরের সুদ বের করব। তাহলে সেটা কি হবে AR গুণ 1/100। কেন? কারণ পি বলতে এ কে বোঝাবে, তাই এখানে এ লিখেছি। আর আরই আমি ধরেছি সুদের হার, তাই এখানে আরই হবে। আর টি বলতে 1কে বোঝাবো। কেন? 2 বছর আর 3 বছরের গ্যাপ 1 বছর, তার জন্য 1কে, আর সূত্র অনুযায়ী 100 বসিয়েছি। তাহলে এখানে যদি গুণ করতাম তাহলে AR/100 হতো, কারণ 1 দিয়ে তুমি যা গুণ করো তাতে কোনো এফেক্ট ফেলে না। তাহলে এটা কিন্তু তোমার মুখস্থ করার কোনো দরকার নেই, এটাকে আরও সিম্পলিফাই করা যায়। দেখো কীভাবে করছি। আচ্ছা, এক্ষেত্রে দেখো, তুমি যদি তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা কি কনক্লুশন আসলাম, যদি দ্বিতীয় বছরের সুদ এ টাকা হয় তাহলে তৃতীয় বছর সুদ কী হয় A+AR/100। তাহলে দেখো উভয় ক্ষেত্র থেকে তুমি এটা কমন নিতে পারবে, তাহলে কি পাবে 1+R/100, এটা তুমি পাবে। তাহলে এখান থেকে দেখো এইবার সূত্রটা একটা আসলো যে তৃতীয় বছরের সুদ মানে তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কী হবে, এই যে এ বলতে কি দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ ইনটু, এখানে কিছু নেই মানে ইনটুকে বোঝানো মানে গুণ বোঝানো হয়, দিয়ে 1+R/100। তাহলে এইটা কিন্তু একটা সূত্র, এই সূত্রটা তোমার ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারে, কিন্তু আমরা এই সূত্র ইউজ করবো না, আমরা রেশিও মেথড ইউজ করবো। চলো দেখা যাক সেটা কীভাবে করবো। আচ্ছা, আমরা দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ এবং তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের আমি অনুপাত নির্ণয় করার চেষ্টা করছি। তাহলে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কী হবে, ছিল এ টাকা। দেখো আগের পেজেই ছিল যে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ যদি এ টাকা হয়, তাহলে তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কি A1+R/100। তাহলে সেটাই আমি লেখার চেষ্টা করছি। তাহলে তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কী হবে A1+R/100, এটা তুমি মাথায় রাখবে। তাহলে এই ক্ষেত্রে এবার দেখো এ আর এ ক্যান্সেল করে দাও, তাহলে কি থাকবে 1, ওপরে থাকলে শুধু 1 আর নিচে থাকবে 1+R/100। আরও একটা কাজ করো, এবার ওপর নিচ দুটো ক্ষেত্রে তুমি 100 দিয়ে গুণ করো। তাহলে এবার কি করছি, তুমি 100 দিয়ে তুমি ওপর আর নিচ দুটোই তুমি 100 দিয়ে গুণ করছো, তাহলে কি হবে দেখো এবার তাহলে হবে ওপরে থাকবে 100 আর নিচে থাকবে এই 100 সাথে যদি প্রথম একটা গুণ হয় তাহলে কি হবে 100 হবে, আর যখন এইটার সাথে এইটা গুণ হবে তখন এই নিচের 100 সাথে কেটে যাবে, তাহলে শুধু থাকবে আর থাকবে। তাহলে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ এবং তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের অনুপাত 100/100+R। বা তুমি এইটাকে এইভাবে লিখো না, যে তৃতীয় বছরের চক্রবৃদ্ধি মানে তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ বাই দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু 100+R/100। কী করলাম, কিচ্ছু না, এটাকে উল্টে দিলাম। আমি দ্বিতীয় বছর তৃতীয় বছর না, যদি দ্বিতীয় বছর তৃতীয় বছর না বলে আমি তৃতীয় বছর দ্বিতীয় বছর করছি, মানে যেহেতু নিচেরটাকে ওপরে পাঠিয়েছি এবং ওপরটাকে নিচে পাঠিয়েছি, তাহলে এক্ষেত্রেও সেম টু সেম করতে হতো। তাই নিচেরটাকে ওপরে পাঠাতে হতো আর উপরেরটাকে নিচে পাঠাতে হতো। তাহলে এই সূত্রটা কিন্তু তুমি মাথায় রেখো, এই সূত্রটা খুব ভেরি ইম্পর্টেন্ট, যে তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ এবং দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি সুদের যে অনুপাতটা সেটা 100+R/100। তাহলে এটা দিয়ে কিন্তু অঙ্ক হবে। চলো দেখো বলছে কোনো একটি মূলধন তৃতীয় বছর 8,470 টাকা এবং দ্বিতীয় বছর 7,000 টাকা সুদ দেয়, বার্ষিক সুদের হার কত? দেখো ভেরি ইজিতে আমরা করব। আমরা কি জানি যে তৃতীয় বছর এবং দ্বিতীয় বছরের সুদের অনুপাত মানে চক্রবৃদ্ধি সুদের অনুপাত কি হয় 100+R/100।
বাই 100। এবার কি বলেছে যে তৃতীয় বছর সুদ কত বলেছে 8,470, ঠিক আছে। আর দ্বিতীয় বছর কি বলেছে 7,000 টাকা, তাই তো। এটা তুমি লিখে দাও। এবার কাটাকুটি দেখো, এই শূন্য দিয়ে এই শূন্যকে কাটো। এবার এই শূন্য দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কেটে গেল। তাহলে 7 দিয়ে তুমি যদি 847 কাটো তাহলে কত হবে বলো তো, 121 মানে 121 হবে। তাহলে 100 প্লাস আর ইকুয়াল টু 121। তাহলে এই 100 যোগ আছে, ওই পাশে গেলে কী হবে, বিয়োগ হবে। তাহলে 121 থেকে তুমি যদি 100 বিয়োগ করে দাও তাহলে আর এর মান হবে 21%। দেখেছো কত সোজা এই পদ্ধতি। তো তুমি এই পদ্ধতি যদি জানতে, যদি এই পদ্ধতি না জানতে, তাহলে অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং এখনও ভিডিওটা শেষ হয়নি, এখনও ভালো ভালো অঙ্ক অবশ্যই করবো, লাস্টের অঙ্কটাতে আরও ভালো থাকবে। চলো দেখো নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা, নেক্সট বলছে রাহুল একই মূলধনের উপর তৃতীয় বছরে 2,996 টাকা এবং দ্বিতীয় বছরে 1,400 টাকা সুদ পায়। যদি টাকাটি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের ধার দেওয়া হয় তাহলে বার্ষিক সুদের হার কত? চলো তাহলে করা যাক। তাহলে কত টাকা পাচ্ছে, 2,996 টাকা, তাই তো। তৃতীয় বছর আমি অনুপাতটা কি জানি, 100 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 2,996 বাই 1,400, ঠিক আছে। তাহলে এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, ঠিক আছে। তাহলে 14 দিয়ে কাটলে কত হয়, 14 দুগুণে 28 হয়। তাহলে 14 অক্ষে 14 হবে, ঠিক আছে। আর থাকছে 56, 4 14 56, তাহলে হচ্ছে 214। তার মানে কি তুমি পাচ্ছ 100 যোগ আর ইকুয়াল টু 214। তাহলে এবার এই 100টা যোগ আছে, ওই পাশে গেলে যদি আমি এই 100 টাকা যদি ওই পাশে পাঠাই তাহলে কী হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 214 থেকে তুমি যদি 100 বিয়োগ করো তাহলে কত পার্সেন্ট হবে, 114%। অপশন বি হবে রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখো। এরপরে কি বলছে, কোনো একটি মূলধন তৃতীয় বছরে 4,320 টাকা এবং দ্বিতীয় বছরে 3,000 টাকা সুদ অর্জন করে, তাহলে সুদের হার কত? তাহলে সেম টু সেম সূত্র দেখো। তাহলে সূত্রটা কী হবে, 100 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 4,320 বাই 3,000, ঠিক আছে। এবার কাটাকুটি করো, এই শূন্যর সাথে এই শূন্য ক্যান্সেল, এই শূন্য ডবল শূন্যর সাথে এই ডবল শূন্য ক্যান্সেল। তাহলে 3 দিয়ে যদি কাটো তাহলে কত হবে, 1, তাহলে 4 144 হবে। তাহলে 100 প্লাস আর ইকুয়াল টু 144। তাহলে সেক্ষেত্রে 100টা যোগ আছে, ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে কত পার্সেন্ট হবে, 44%। অপশন বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা দেখো কী বলছে, এটা ভালো প্রশ্ন। দেখো কী বলছে, তৃতীয় বছরে অর্জিত সুদ 5,184 এবং দ্বিতীয় বছর 4,096 টাকা, তাহলে সুদের হার কত? তাহলে সেম টু সেম সূত্র লিখবো। তাহলে কি, 100 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 5,184 ভাগ 4,096। তাহলে তুমি দেখো 4,096 থেকে তুমি কি বুঝতে পারছো, সেটা হচ্ছে 8 মানে তাহলে 8 দিয়ে তো ভাগ করা যাচ্ছে 4,096, তাহলে 5,184 কি 8 দিয়ে ভাগ করা যাবে? তাহলে কাটাকুটি শুরু করি। তুমি হ্যাঁ দেখবে যদি 5,184কে তুমি যদি 8 দিয়ে ভাগ করো সেটা কত হবে, 648, ঠিক আছে। 648। আর এদিকে তুমি যদি, আর যেহেতু এটা 8⁴, তাহলে যদি 8 দিয়ে ভাগ করো তাহলে 8⁵ হবে। তাহলে এটা যদি 8 দিয়ে কাটাকুটি করো তাহলে 512 হবে। আচ্ছা, আবার তুমি যদি 8 দিয়ে কাটাকুটি করো তাহলে কত হবে, এটা 81 হবে, ঠিক আছে। আর 8 দিয়ে তুমি যদি কাটাকুটি করো তাহলে কত হবে, 64 হবে। এরপরে কি করবে, এরপরে কোনাকুনি গুণ করবে। তাহলে যদি গুণ করো তাহলে কত হবে, 6,400 প্লাস 64 আর ইকুয়াল টু 8,100, ঠিক আছে। এইবার দেখো, এবার এই যে 64 যোগ আছে, তাহলে ওই পাশে গেলে কী হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে একটু দেখো, এখানে যেহেতু জায়গা নেই আমি উপরটা মুছে নিই, তারপর তোমার বোঝাতে আরও সুবিধা হবে। তাহলে এবার দেখো, এই যে 6,400 আছে, সেটাকে যদি আমি আর 8,100 থেকে বিয়োগ করি তাহলে কত হবে বলো তো, 1,700 হবে। তাহলে 64 আর ইকুয়াল টু 1,700, ঠিক আছে। দেখো এই ক্যালকুলেশনটা করতে হবে না, এই ক্যালকুলেশন না করে আমরা উত্তর বের করবো, সেটা দেখো কীভাবে করবো। তাহলে আর ইকুয়াল টু তুমি কী পাচ্ছ বলো তো, 1,700 বাই
64। এটাকে কি ভাগ করতে হবে? যারা ভাগ করবে তারা পাগল তো, মানে এত এটা ভাগ করে কে অ্যান্সার মিলবে? তুমি অপশনের দিকে তাকাও না, এটা ডিজিটাল সাম ইউজ করো তাহলে হয়ে যাবে। ঠিক আছে, ডিজিটাল সাম তুমি যদি ইউজ করো তাহলে কত হবে? নিচে 6 আর 4 10, তাহলে তো আরও ভালো। মানে কি নিচে 1, মানে নিচে 1 হবে আর ওপরে থাকবে 8, তাহলে এর ডিজিটাল সাম কত হবে? যে নিচে 1 আর ওপরে 8, আর 8কে তুমি যদি 1 দিয়ে ভাগ করো তাহলে লাস্টে ডিজিটাল সাম কত হবে? 8ই হবে, তাই তো? তাহলে এটার এই অপশন 4টের ভেতরে যার ডিজিটাল সাম 8 সেটাই কিন্তু অ্যান্সার হবে। তাহলে চলো দেখা যাক কার ডিজিটাল সাম 8। তাহলে 4 আর 2 6 হয়, 6 আর 5 11 হয়, 11 আর 6 কত হয়? 17 হয়, 17 আর 2 19 হয়, 19 আর 5 24 হয়, 24 মানে কি 4 আর 2, তাহলে কি এর ডিজিটাল সাম কত? 6। তাহলে এটা অপশন এ তো হবে না। এরপরে দেখো অপশন বি এরটা দেখো, 2 আর 6 8 হয়, 8 আর 5 13 হয়, 13 আর 6 19 হয়, 19 আর 2 21 হয়, 21 আর 5 26 হয়, 26 মানে কি 6 আর 2 যোগ করতে হবে 8 হবে, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। বাকিগুলো অবশ্যই চেক করবে কিন্তু দেখবে 8 হবে না, ঠিক আছে? আর এটা কিন্তু প্রিভিয়াসেরই প্রশ্ন, এরকম না যে প্রশ্ন কেউ আলাদাভাবে সেট করেছে, এটা কিন্তু প্রিভিয়াসেরই একটা প্রশ্ন, ঠিক আছে? আর ডেটাগুলো এইভাবে সেট করা থাকে, তুমি যদি নর্মাল ক্যালকুলেশন করো তোমার মাথা খারাপ হয়ে যাবে, তার জন্য এই অঙ্কটা নেওয়া। চলো নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা, আবার একই রকম অঙ্ক, কিন্তু এটা আমি অন্য মেথডে করব, কারণ তুমি যখন পরীক্ষার হলে যাবে না তখন শুধু একটা মেথড শিখবে না, 2-3টে মেথড এক্সট্রা তুমি শিখে রাখবে। এতে তোমার কী কাজ হবে? এতে তোমার একটা মানে ডেটা যদি উলটপালট যদি কিছু দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু মানে তোমার কোনো প্রবলেম হবে না। মিনিমাম তুমি 2টো শর্ট ট্রিক শিখে রাখবে, মানে 2টো মেথড, কারণ এখন প্রশ্ন ডেটা খুব মানে বাজেভাবে দিচ্ছে, কারণ সেকশনাল টাইম আছে, যেহেতু সেকশনালটা আমি সিজিএলে আছে তার জন্যই বলছি যে, বা এসএসসির সমস্ত পরীক্ষার ক্ষেত্রে আসবে, তার জন্য তোমায় কিন্তু 2টো মেথড শিখবে। দেখো এই মেথডটা খুব কঠিন না, আমরা রেশিও মেথডই করবো। দেখো কি বলছে যে তৃতীয় বছরে অর্জিত সুদ, তৃতীয় বছর অর্জিত সুদ 6,050 টাকা এবং দ্বিতীয় বছর 5,000 টাকা, তাহলে চক্রবৃদ্ধি সুদের বার্ষিক হার কত? তাহলে দেখো, তাহলে প্রথমে লিখবে সেকেন্ড বছর, তাহলে সেকেন্ড বছর, আমি এটা আগের মেথডটা করবে সেটাও হয়ে যাবে, কিন্তু আমি অন্য একটা মেথড দেখাচ্ছি। তৃতীয় বছর, তাহলে সেকেন্ড বছর মানে কি সেকেন্ড বছরের সুদ কত? 5,000 টাকা, আর তৃতীয় বছর সুদ কত? 6,050 টাকা, ঠিক আছে? এটা রেশিও বের করার চেষ্টা করো, 0 দিয়ে 0 কাটবে, তাহলে 5 দিয়ে কাটলে কত হবে? 100, আর 5 দিয়ে কাটলে কত হবে? 121। এবারে যে সেকেন্ড বছরে যেটা আছে সেটাকে 100 আনার চেষ্টা করো। দেখো এখানে 100 তো চলেই এসেছে, তাহলে যদি দ্বিতীয় বছরের সুদ 100 টাকা এবং তৃতীয় বছরে 121 টাকা, তাহলে কত হবে? সুদের হার 21%, তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। বুঝতে পারলাম? দেখো এর পরের অঙ্কটা আমি এই পদ্ধতিতে করব। আচ্ছা, এই পদ্ধতি, এটা অন্য অঙ্ক। আচ্ছা, এটা অন্য অঙ্ক হলেও কিন্তু প্রথম প্রসেসটা তো সেম, ওই পদ্ধতিতে বের করতে হবে। প্রথম অঙ্ক সুদের হার তো বের করতে হবে, তাহলে চলো সুদের হারটা আমি এই প্রসেসে বের করার চেষ্টা করি। দেখো এখানে লিখবো কি সেকেন্ড ইয়ার, আর এখানে লিখবো কি থার্ড ইয়ার। বুঝতে পারলাম? তাহলে সেকেন্ড ইয়ার কত? 3300 টাকা, আর থার্ড ইয়ার কত? 3630 টাকা। তাহলে রেশিও করার চেষ্টা করো, 0 দিয়ে 0 কাটো, এটাকে তুমি যদি 11 দিয়ে কাটো তাহলে কত হবে? 30 হবে, আর এটাকে তুমি যদি 11 দিয়ে কাটো তাহলে কত হবে? 33 হবে, আবার 3 দিয়ে কাটো 10 হবে, আবার 3 দিয়ে কাটো 11 হবে, তাহলে 10 টাকার উপরে 11 টাকা সুদ, তার মানে 10 টাকায় 1 টাকা সুদ দিচ্ছে। তাহলে 10কে তুমি যদি 100 করতে যাও তাহলে কত দিয়ে গুণ করতে হবে? নিশ্চয়ই তোমায় 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 100 হয়ে যাবে। তার 10 টাকায় ক টাকা সুদ দিচ্ছে? 1 টাকা সুদ দিচ্ছিল, তাই তো? তাহলে এইবার যদি 10কে তুমি 10 দিয়ে গুণ করে 100 পাও, তাহলে 1কে তুমি 10 দিয়ে গুণ করলে আসল সুদের হারটা পেয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? 10% হয়ে যাবে। তাহলে বোঝাতে পারলাম? তাহলে সুদের হার কত পার্সেন্ট? 10%। তুমি কোথাও লিখে রাখো, কারণ এই অঙ্কটা ভালো অঙ্ক। চলো করার জন্য আমি এবার পড়ছি, এটা 10% লিখে রাখলাম, কারণ এখানে জায়গাটা কম আছে, তার জন্য আমি একটু মুছতে হবে। এবার কি বলেছে দেখো, আগে মুছে নিই তারপরে বলছি। আচ্ছা, এবার অঙ্কটা পড়া যাক। তাহলে তোমায় বলেছে কোনো একটি নির্দিষ্ট মূলধনের ওপর নির্দিষ্ট বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে দ্বিতীয় ও তৃতীয় বছরে প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 3300 টাকা এবং 3630 টাকা। এবার একই সুদের হারে তাহলে ওই একই মূলধন 2.5 বছরে কত হবে? তাহলে দেখো, তাহলে সেকেন্ড বছর, থার্ড বছর, সেকেন্ড বছর বলছে 3300 টাকা, আর থার্ড বছর বলছে
30 টাকা, কিন্তু আমাকে লাস্টে বের করতে হবে 2.5 বছর, তাহলে তৃতীয় নম্বর বছর তো আমি যাবোই না, তৃতীয় বছরে অর্ধেক যাবো, তাহলে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে তো 2.5 বছর পরে যাবো, কারণ সেকেন্ড থেকে তৃতীয় বছর যাচ্ছি। যদি তৃতীয় বছরের সুদ 3630 টাকা হয়, তাহলে এবার তুমি যদি 2.5 বছর নাও, তাহলে সেক্ষেত্রে কি আর 6 মাস যেতে হবে। তার মানে কি তুমি 3630 টাকা না নিয়ে তুমি যদি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে তো 6 মাসের সুদ পেয়ে যাবে। তাহলে 6 মাসের সুদ সেক্ষেত্রে কত হবে, তাহলে 2 দিয়ে তুমি যদি ভাগ করে দাও, তাহলে কত হবে 1815 টাকা। ঠিক আছে, তাহলে এটা কিন্তু সুদ 1815 টাকা, এটা কিন্তু বাকি 6 মাসের সুদ। তাহলে এবার প্রথম মাসের, তাহলে প্রথম বছরে কত সুদ ছিল। আচ্ছা, যেহেতু 10% হার, তাহলে এখানে এমন একটা জিনিস থাকবে যার 10% 3300 হয়, তাহলে কোনো একটা মান যার 10% 3300 হয়, তাহলে সেটাকে বের করতে গেলে 10% মানে কি 1/10, তার মানে কি 1/10 মানে কোনো একটা জিনিস 11/10 দিয়ে গুণ করার জন্য 3300 হয়েছে। তাহলে এবার ফিরে আসতে গেলে কি করতে হবে, সেই জিনিসে যদি ফিরে আসতে চাই, তাহলে সেটাকে 10/11 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10/11 দিয়ে তুমি যদি গুণ করো, 11কে 33 যদি কাটো, তাহলে এখানে 300 হবে, 300 গুণ 10, তার মানে আলটিমেটলি প্রথম বছরের সুদ 3000 টাকা। তাহলে প্রথম বছরের সুদ মানে সুদ কত ছিল, চক্রবৃদ্ধি সুদ 3000 টাকা। তাহলে এবার দেখো অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে প্রথম বছরের সুদ 3000 টাকা, সেকেন্ড বছরের সুদ হচ্ছে 3300 টাকা, এবার দ্বিতীয় যে 6 মাসের মানে 2.5 বছরের ক্ষেত্রে সুদ হচ্ছে 1815 টাকা। তাহলে তুমি যদি যোগ করো, তাহলে দেখো যেহেতু জায়গা নেই, তার জন্য আমি আরেকবার মুছে তোমায় ভালো করে বোঝাচ্ছি। তাহলে দেখো প্রথম বছরের সুদ 3000 টাকা, দ্বিতীয় বছরের সুদ 3300 টাকা, আর লাস্টের যে 6 মাসের সুদ সেটা হচ্ছে 1815 টাকা। তাহলে এইগুলো যদি তুমি যোগ করো, তাহলে কী পাবে বলো তো, 8115 টাকা। এবার কি তুমি পি বের করতে হয়, পি বের করার দরকার নেই, তুমি অপশানের দিকে তাকাও, দেখো 8115 টাকা মানে লাস্টে 115, দেখো অপশান ডিতেও নেই, অপশান বিতেও নেই, কিন্তু অপশান এতে 215 আছে, কিন্তু উত্তর হবে 115। তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। তুমি এক্ষেত্রে তুমি পিটা বের করতে পারছো যে 10%-এর ভ্যালু হচ্ছে 3000 টাকা, তাহলে 100%-এর ভ্যালু কত হতো, 30,000 টাকা। সেইভাবে তুমি যোগ করলে 38,115 হতো, কিন্তু অত বের করার দরকার নেই। তুমি দেখছো লাস্টে 115 থাকবে, এখানে কোন অপশানটা 115 আছে, অপশান সিতে 115 আছে, তাহলে অপশান সিটাই হবে রাইট অ্যান্সার। আচ্ছা, যদি এই পুরো কনসেপ্টটা বুঝতে পারো, তাহলে এই প্রশ্নটার উত্তর তুমি কমেন্টে জানাও। আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও।